হাম নিয়ে অনেকের মধ্যেই দুশ্চিন্তা তৈরি হয়ে গিয়েছে। সারা দেশে দেখা যাচ্ছে অনেক অভিভাবকরা আমাদের পেজগুলোতে নক করছে, মেসেজ দিচ্ছে যে আসলে বাচ্চার জ্বর হয়েছে, এটা হাম কিনা কিভাবে বুঝবো। হ্যাঁ, তো হাম বুঝার জন্য যে ক্রাইটেরিয়া, WHO থেকে যে ক্রাইটেরিয়া আমাদেরকে সেটা বলে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে জ্বর এবং গায়ে র্যাশ থাকবে। জ্বর এবং গায়ে র্যাশটা হবে লাল লাল রঙের, এবং এর সাথে আপনার যে কোনো 3টা লক্ষণের মধ্যে একটা লক্ষণ থাকবে। সেই 3টা লক্ষণে একটি হচ্ছে তার কাশি থাকতে পারে, তার সর্দি থাকতে পারে, অথবা চোখ লাল হতে পারে। এই 3টা লক্ষণের যে কোনো একটা, এবং পাশাপাশি তার জ্বর এবং গায়ে র্যাশ। জ্বর এবং গায়ে র্যাশ এটা কিন্তু সব থেকে হচ্ছে যে আমাদের কাছে সিগনিফিকেন্ট। ঠিক আছে, তো এটা হলে কিন্তু দেখা যায় যে হামের যে জটিলতা, অনেকের ক্ষেত্রে অনেক বাচ্চারা যে মারা গেল, এর পিছনে মূল কারণ কিন্তু হয়তো সেই বাচ্চা ইমিউনো কম্প্রোমাইজ বা জটিলতা এমন সিভিয়ার পর্যায়ে চলে গিয়েছে, হয়তো শেষ পর্যায়ে হসপিটালে নেওয়ার কারণে তাদের মৃত্যু হয়েছে। আসলে আল্লাহ তাআলাই ভালো জানে মৃত্যুটা কি কারণে, তবে মোর অর লেস কারণটা কিন্তু এটাই যে হামের জটিলতা প্রকাশ করার কারণেই বাচ্চাদের মৃত্যুটা হয়। তো আসলে এখন কি সাউন্ড নেই? শব্দ কি আসতেছে? শোনা যাচ্ছে কি আমাকে? শোনা যাচ্ছে কি এখন? ওকে, ফাইন। আচ্ছা, তো হামের যে জটিলতা এটা কিভাবে বুঝবেন? হামের জটিলতা মানে হাম হলে একটা বাচ্চাকে আপনি কখন হাসপাতালে নিয়ে যাবেন, এবং হামের জটিলতাগুলো আসলে কি কি, এটা কিন্তু আমাদের খুব জানার দরকার আছে। হ্যাঁ, হামের ব্যাপারটা তো আপনারা বুঝলেন যে জ্বরের সাথে র্যাশ থাকবে। বাচ্চার বয়স নর্মালি 5 বছরের কম হবে। অনেক সময় গর্ভবতী মায়েদেরও কিন্তু হাম হয়ে থাকে। তো জ্বরের সাথে যদি র্যাশ থাকে, এবং পাশাপাশি একটা লক্ষণ আমি বলেছি কাশি, সর্দি অথবা চোখ লাল। তো হামের জটিলতাগুলো কি কি এটা আমাদের জানার দরকার আছে। সেটি হচ্ছে 1 নম্বরে এনকেফালাইটিস হতে পারে, অর্থাৎ ব্রেইনের মধ্যে ইনফেকশন হতে পারে। ব্রেইনের মধ্যে ইনফেকশন হতে পারে। 2 নম্বরে হচ্ছে অনেক বাচ্চারা দেখবে অন্ধ হয়ে যেতে পারে। অন্ধ, কারণ কর্নিয়া একদম নষ্ট হয়ে যায়, তার অন্ধ হয়ে যেতে পারে। আর 3 নম্বরে হচ্ছে বাচ্চা নিউমোনিয়া হতে পারে। নিউমোনিয়া, হামের যে জটিলতা এর মধ্যে একটা আছে নিউমোনিয়া। আর দেখবেন যে তার শ্বাস প্রশ্বাস ভারী হয়ে যাচ্ছে, হ্যাঁ, দ্রুত শ্বাস নিচ্ছে, এবং বুকের মধ্যে একটা শব্দ, মিউজিক্যাল একটা শব্দ হতে পারে। এবং 4 নম্বরে কিন্তু আল্লাহ মাফ করুক বাচ্চার মৃত্যু পর্যন্ত হতে পারে। এটা কিন্তু একটা হামের জটিলতা। ঠিক আছে, তো আমরা কখন আসলে একজন বাচ্চাকে হাসপাতালে নিয়ে যাব বা ডক্টরের কাছে নিয়ে যাব? দেখেন, হাম হলেই যে বাচ্চাটার মৃত্যু হবে বা তার জটিলতা প্রকাশ পাবে এমনটা কিন্তু না। যে বাচ্চারা মোটামুটি তার পুষ্টিহীনতায় সে ভুগছে না, তার পুষ্টির কারেক্টেড করা আছে, সে তার যথেষ্ট পুষ্টি সম্পন্ন আল্লাহর রহমতে বাচ্চা, তার ইমিউনিটি ভালো আছে, এই ধরনের বাচ্চারা কিন্তু নর্মালি যদি হাম হয়েও যায় কিছুই হবে না ইনশাল্লাহ। তবে কয়েকটা লক্ষণ যদি আপনার প্রকাশ পায়, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় বাচ্চাদেরকে নিয়ে আসলে ঝুঁকি নেওয়াটা ঠিক হবে না। হ্যাঁ, আর যদি এরকম হয় যে জ্বরটা আপনার 5 দিনের বেশি, বাচ্চার জ্বর 5 দিনের বেশি, এবং কান পেকে যাচ্ছে, বা কান দিয়ে পুজ বের হচ্ছে, বা অনেক বাচ্চা রক্ত চলে আসতেছে, চোখ প্রচন্ড লাল হয়েছে, হ্যাঁ, চোখ প্রচন্ড লাল, এবং চোখের যদি মানে কোনো ড্রপ ইউজ করে থাকেন, ড্রপ দেওয়া যাচ্ছে না, ইভেন চোখ দিয়ে পুজ বের হচ্ছে, এই লক্ষণগুলো যদি প্রকাশ পায়, শ্বাস প্রশ্বাস যদি দ্রুত ভারী হয়ে যায়, অনেক বাচ্চারা দেখবেন যে ডায়রিয়া করতেছে, ডায়রিয়া তার কোনোভাবেই সে খাচ্ছে না কিন্তু ডায়রিয়া হয়ে যাচ্ছে, এবং অনেক বেশি পরিমাণে বমি হচ্ছে, বমির সাথে রক্ত যেতে পারে, নাও যেতে পারে, কিন্তু বমি হচ্ছে, নেতিয়ে পড়ছে বাচ্চা, বমির সাথে তার হচ্ছে যে বমি হচ্ছে কিন্তু সে খাচ্ছে না, দেখবেন যে একদম ঠোঁট, হাতের নখগুলো এগুলো একদম নীলাভ হয়ে গিয়েছে, নীল রঙের হয়ে গিয়েছে। তো এই লক্ষণগুলো যদি প্রকাশ পায়, আমাদের কিন্তু কালক্ষেপণ করা যাবে না, বাচ্চাদেরকে অবশ্যই আমাদেরকে হসপিটালে নিয়ে যেতে হবে। হ্যাঁ, এবং অবশ্যই কোনো আশেপাশে যেন আপনার MBBS ডক্টর থাকলে আপনাকে ডাক্তারের শরণাপন্ন অন্তত হতে হবে। ঠিক আছে, আর একটা বিষয় হচ্ছে না, হামের বাইরে 2-1টা বিষয় নিয়ে কথা বলবো। আর একটা বিষয় হচ্ছে যে হামের যে 2টা টিকা আছে, MR ভ্যাকসিন আমরা দেই, এটা EPI শিডিউলের মধ্যে রয়েছে। 9 মাসের বাচ্চাকে একটা দিতে হয়, 15 মাসের বাচ্চাকে একটা দিতে হয়। যারা এই 2টা ভ্যাকসিন দেন নাই আপনারা অবশ্যই দিয়ে নেবেন। এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। আর বাচ্চাদের অবশ্যই ঠিক মতো খাওয়াতে হবে। আর হাম নিয়ে আসলে অত বেশি প্যানিক হওয়ার দরকার নেই, মানে হতাশ হওয়ার প্রয়োজন নেই। আমি বলবো যে নর্মালি জ্বর, সর্দি, কাশি এটা হতেই পারে, কিন্তু সাথে যদি র্যাশ থাকে এবং 5 দিনের মধ্যে যদি কোনো ইমপ্রুভমেন্ট না হয়, কান পেকে যাচ্ছে, যে লক্ষণগুলো বললাম, ডায়রিয়া হয়েছে, বমি হচ্ছে, নেতিয়ে পড়ছে, শ্বাস প্রশ্বাস ভারী হয়ে যাচ্ছে, হ্যাঁ, তার হচ্ছে যে
দেখা যাচ্ছে আপনার হচ্ছে যে সে মানে হচ্ছে যে ইরিটেবিলিটি, হ্যাঁ, মানে অসহিষ্ণু আচরণ করছে, মানে অস্থিরতা দেখা যাচ্ছে, ছটফট করছে বাচ্চা, আর ঠিকমতো রেসপন্স করছে না, নেতিয়ে যাচ্ছে। তো এই লক্ষণগুলো প্রকাশ পেলে আপনারা দয়া করে হচ্ছে যে আপনি কালক্ষেপণ না করে আপনারা বাচ্চাকে হাসপাতালে নিয়ে দিবেন। তো হাম নিয়ে আসলে আর মনে হয় খুব একটা আপনাদের কোয়েরি নাই। আমারও যতটুকু বলার আমি বলে ফেলেছি। আসলে প্রথম কয়েক মিনিট আমি বুঝতে পারি নাই যে লাইভ শুরু হয়ে গেছে। আসলে সাউন্ড সিস্টেমটা একটু সমস্যা ছিল। আচ্ছা, এখন আর একটা বিষয় আপনারা জানতে চেয়েছেন, অনেকেই মানে পেজে মেসেজ দিচ্ছেন যে এই যে আমাদের ছবি বা ভিডিও দিয়ে যে বিভিন্ন বিজ্ঞাপন দেখা যায় বিভিন্ন পেজে, স্পেশালি আমার এবং আমার বড় ভাই ডক্টর নাবিলকে নিয়ে, দেখবেন যে অনেকগুলো পেজ, তাদের কিন্তু ফলোয়ার 5,000 10,000 এরকম, কিন্তু তারা বুস্ট করে দেখা যাচ্ছে বিভিন্ন পণ্য সেল করছে, স্পেশালি জিঙ্কো বিলোবা, অ্যালার্জির কিউট কি জানি ট্যাবলেট, অ্যালার্জি বিনাশ, হ্যাঁ, তারপরে হচ্ছে টুথ কিউর নামের একটা টুথপেস্ট, তারপরে আসলে কি সেভ ব্রেন কি কি যেন আছে, এগুলো কিন্তু প্রতারক চক্ররা এগুলো চালাচ্ছে। দয়া করে এগুলো আপনারা ক্রয় করে প্রতারিত হবেন না। এটার সাথে কিন্তু আমাদের কোনো সংযোগ নেই। আমাদের ভিডিও থেকে তারা কিছু অংশ কেটে অথবা আমাদের ছবি ব্যবহার করে এআই দিয়ে তারা ভিডিওগুলো এডিট করে মানুষকে কিন্তু ঠকাচ্ছে। এগুলো খুবই সহজ কাজ, কিন্তু যারা একটু বুদ্ধিমান তারা তো অবশ্যই যাচাই বাছাই করেন, পেজগুলো মানে জাস্টিফাই করেন, ভালো মতো চেক করতে পারেন, তারা তো আসলে এভাবে ঠকবেন না, প্রতারিত হবেন না। কিন্তু আমাদের আমাদের বাঙালিরা অনেকেই আসলে অনলাইনের অনেক কিছু বুঝে না, তারা ধোকায় পড়ছে। এরকম অসংখ্য মানুষ আমাদের এখানে মেসেজ দিয়েছে এবং আপনারা একটু অবাকই হবেন। আপনারা মানে আপনাদেরকে একটা তথ্য দিই যে তারা কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের মানে হচ্ছে যে শুধু ছবি বা ভিডিও যে ব্যবহার করে তাদের পণ্যগুলো সেল করছে তা না, তারা এতটাই খারাপ প্রকৃতির। আমি একটা পোস্ট দিয়েছিলাম 2-3 দিন আগে, তারা দেখা যাচ্ছে কোনো সমস্যা হলে তারা নাম্বার দিয়ে রেখেছে, আমাদের নাম্বার। সো এই বিষয়টা আসলে মানে খুবই মানে আমি বলবো যে এটা কেমন কাজ, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দিক। আপনারা চিন্তা করেন কত খারাপ প্রকৃতির মানুষ তারা, নিজেরা খারাপ কাজ করতেছে, আবার সমস্যা হলে আমাদের অফিসিয়াল নাম্বার দিয়ে রেখেছে। তো যাই হোক, আপনাদেরকে আমি রিকোয়েস্ট করছি, এই আমার কথাগুলো যারা শুনতে পারছেন দয়া করে আপনারা আপনাদের আশেপাশে যদি একটু পারেন জানাবেন, এবং পারলে লাইভটা শেয়ার করে দিবেন। এটা একজন মানুষ হলেও যদি উপকৃত হয়, এটা কিন্তু এটা সোয়াব, এটা রিওয়ার্ড আপনিও পাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে। আহ অনেকেই জানতে চাচ্ছেন যে ব্রেইনের জন্য কি করতে পারেন, যারা ভুলে যাচ্ছেন, মনে রাখতে পারছেন না, বা বাচ্চাদের পড়ালেখায় মনোযোগ নেই, স্মৃতিশক্তি বাড়ানোর জন্য কি করা যেতে পারে, এই বিষয়গুলো অনেকেই প্রশ্ন করেছেন। তো দেখেন, আসলে স্মৃতিশক্তি বাড়ানোর জন্য সব থেকে বেস্ট ওয়ে হচ্ছে রাতের ঘুমটা ইনশিওর করতে হবে। এটা আমরা বারবার বলি, রাতের ঘুম খুবই জরুরি। রাতের ঘুম যদি ঠিক না হয়, আপনার ব্রেন কিন্তু ঠিক মতো কাজ করবে না। ব্রেইনের যে আপনার হচ্ছে কনসলিডেশন, ব্রেইনের যে আমাদের সারাদিন যে কর্মব্যস্ত থাকার কারণে ব্রেইনটা এক্সাইটেড হয়, অনেক বর্জ্য হচ্ছে যে পদার্থ সেখানে জমা হয়, সেগুলো কিন্তু প্রপার যদি ঘুম হয়, স্পেশালি আর্লি যদি ঘুমান 10টা-11টার মধ্যে ঘুমিয়ে গেলে আপনার হচ্ছে যে, এবং 7-8 ঘন্টা ঘুম হলে কিন্তু আপনার এই টক্সিক সাবস্টেন্স গুলো কিন্তু বের হয়ে যাবে এবং ব্রেনটা কিন্তু ঠান্ডা হবে। আপনি প্রপারলি মানে অর্গানাইজড ওইতে চিন্তা করে আপনি কিন্তু হচ্ছে যে একটা ডিসিশন নিতে পারবেন। এবং আরেকটা বিষয় হচ্ছে যে মোবাইলের এই যে হাইপার অ্যাক্টিভিটি, অনেক বেশি মোবাইল ব্যবহার করা, এটা থেকে বাচ্চাদেরকে বিরত রাখবেন। কার্টুন দেখাবেন না, তাদেরকে পর্যাপ্ত পানি পান করাবেন। কারণ আমি একটা আর্টিকেল পড়লাম যে 2% যদি তার ডিহাইড্রেশন থাকে, পানি শূন্যতা থাকে, তার ব্রেইনের কর্মক্ষমতা কয়েক গুণ পর্যন্ত কমে যায়, মাত্র 2% যদি তার পানি শূন্যতা থাকে। তার মানে প্রপারলি পানিটাকে কিন্তু ইনটেক করতে হবে। সব বয়সের মানুষের ক্ষেত্রে পানিটা গ্রহণ করলে কিন্তু তার ব্রেইনটা ঠিক মতো কাজ করবে। এবং আপনি জানেন যে ব্রেইনটা কিন্তু সিএসএফ, সেরেব্রো স্পাইনাল ফ্লুইড, এক ধরনের পানি জাতীয় পদার্থের মধ্যে চুবানো থাকে। এই জন্য পানিটা আপনাকে ঠিকমতো পান করতে হবে। এর পাশাপাশি কিছু খাবার রয়েছে, যে খাবারগুলো কিন্তু ব্রেইনটাকে খুব বেশি সতেজ রাখে, অ্যাক্টিভ রাখে। যেমন বাদাম, এটা হতে পারে ঘিটা খুবই ভালো, ডিম, হ্যাঁ, ডিম, এই খাবারগুলো কিন্তু ডিমের মধ্যে রয়েছে হচ্ছে যে আপনার কি বলে, এটা হচ্ছে এটা আমাদের এক ধরনের নিউরো ট্রান্সমিটার তৈরি হয় ডিমের, যে ডিম খাওয়ার পরে এটা কনভার্ট হয়ে
আমাদের একটা খুব চমৎকার নিউরো ট্রান্সমিটার, যেটা আমাদের মনোযোগ ধরে রাখতে এবং আপনার হচ্ছে যে পড়াটাকে শর্ট টার্ম মেমোরি সেন্টার থেকে লং টার্ম মেমোরি সেন্টারে কনভার্ট করতে কিন্তু এটা হেল্প করে। ঠিক আছে, এই জন্য আমরা বলবো যে আপনারা অবশ্যই ডিম খাবেন, বাদাম খাবেন, পারলে আখরোট খাবেন, একটা কলা খাবেন। কলাটা কিন্তু খুবই উপকারী। আমি দেখলাম যে একটা কলা যদি কেউ পড়ার আগে খেতে পারে, কলাটা খাওয়ার পরে ওটা থেকে আপনি দেখবেন যে আপনার হচ্ছে যে সেরাটোনিন রিলিজ হবে, যেটা আমার ব্রেনটাকে কুল রাখবে, শান্ত রাখবে, আপনার মনোযোগটাকে ধরে রাখতে পারবেন আপনি। হ্যাঁ, ঠিক আছে। যাদের মনোযোগ ঠিক থাকে না, আপনি চিন্তার মধ্যে দেখা যাচ্ছে যে আপনার হচ্ছে যে বৈকল্য দেখা দিয়েছে, ঠিক মতো চিন্তা করতে পারছেন না, তাদের ক্ষেত্রে কিন্তু এই কলাটা খুবই ইফেক্টিভ হয়। আর একটা বিষয় হচ্ছে যে মোবাইলের আপনার হচ্ছে যে কোনো রকমের আজে বাজে কোনো কিছু দেখা যাবে না। হ্যাঁ, অশ্লীলতা থেকে নিজেদেরকে মুক্ত রাখতে হবে, কারণ অশ্লীল কাজে আপনার হচ্ছে যে খারাপ ভিডিও দেখলে কিন্তু ব্রেনটা এক্সাইটেড হয়। আমাদের যে প্রিফ্রন্টাল কর্টেক্স, ব্রেনের যে সামনের অংশ, এটা এত বেশি এক্সাইটেড হয়, তখন বিজ্ঞানীরা দেখছে যে এটার যে স্ট্রাকচার এবং আপনার ড্রাগ অ্যাডিক্টেড মানুষদের যে স্ট্রাকচার, এটা একদম সেম, এবং পশু প্রাণীর অনেক পশুদের ব্রেইনের স্ট্রাকচার এবং হচ্ছে যে যারা এই অশ্লীল ভিডিও দেখে তাদের আপনার হচ্ছে যে ব্রেইনের স্ট্রাকচারটা প্রায় একই রকম হয়ে যায়। সে তখন কিন্তু স্বাভাবিকভাবে সুচিন্তিত চিন্তা, সেই চিন্তাটা করতে পারে না, তখন কিন্তু ব্রেইনের কর্মক্ষমতা কমে যায়। সো এই বিষয়গুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে। কি প্রশ্ন করেছেন? আচ্ছা, কোমরের পাশে ব্যথা। আচ্ছা, আসলে ব্যথার তো অনেক কারণ হতে পারে, লো ব্যাক পেনের অনেক কারণ রয়েছে। তবে আমি বলবো যে দীর্ঘ সময় যদি কেউ বসে থাকে বা ওয়েট যদি কারো বেশি থাকে, ওজন যদি বেশি হয়, তার কিন্তু অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস এটা হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। সেক্ষেত্রে আমি বলবো যে যারা স্পেশালি ড্রাইভার বা অনেক বেশিক্ষণ সিটিং পজিশনে বসে থাকা কাজগুলো করেন, তাদের কিন্তু কোমর ব্যথার সম্ভাবনাটা বেড়ে যেতে পারে। এই জন্য আপনারা আধা ঘন্টা পর হলেও 2-4 মিনিট হাঁটবেন, আর পারলে সপ্তাহে 1-2 দিন হলেও একটু 10-15 মিনিট সাঁতার কাটবেন। সুইমিংটা এটা হচ্ছে 1 নাম্বার এক্সারসাইজ, লো ব্যাক পেনের জন্য খুব ভালো ইফেক্টিভ হয়। এবং আমরা তো বারবার বলি যে হিজামা করার কথা, হিজামা করলে আপনি ডেফিনেটলি উপকার পাবেন। যে কোনো জয়েন্টের ব্যথা, স্পেশালি কোমর ব্যথার ক্ষেত্রে আপনাদের কিন্তু এটা ইফেক্টিভ হয়। এবং অ্যাকিউট যে পেইন, মানে এখনই ব্যথা পেয়েছেন, মানে আজকে টাটকা ব্যথার ক্ষেত্রে আপনারা বরফের সেক দিতে পারেন। এবং যাদের দীর্ঘদিন ধরে ব্যথা হয়েছে, আপনারা গরম কোনো কিছু দিয়ে হট ওয়াটার ব্যাগের মধ্যে গরম পানি, কুসুম গরম পানি রেখে ওটা দিয়ে কিন্তু সেক দিতে পারেন। এটা কিন্তু আপনার হচ্ছে যে আপনার দীর্ঘদিনের ব্যথাটা হলে কিছুটা হলেও উপশম হবে। হ্যাঁ, আপনি আরাম পাবেন। ঠিক আছে। অনেকে বলছেন যে শুকিয়ে যাচ্ছে, মানে ওজন আপনি বাড়াতে চাচ্ছেন, ওজন বাড়ানোর জন্য আমরা খুব ভালো একটা পরামর্শ দিই যে 4-5টা ভালো মানের খেজুর একটা শসা দিয়ে খেলে কয়েক মাস খেলে আপনার ওজনটা বেড়ে যাবে ইনশাল্লাহ। আর ভাত কোনটা খাবেন? লাল চালের ভাত অবশ্যই খাবেন। আমরা সবাইকে বলি যাদের পেটের সমস্যা, ব্রেন কাজ করে না, আপনার হচ্ছে যে ডায়াবেটিক্সের ঝুঁকি রয়েছে, পরিবারে উচ্চ রক্তচাপের ঝুঁকি রয়েছে, আপনারা অবশ্যই লাল চালের ভাত খাবেন। বারবার বলি লাল চালের ভাতে ফাইবার রয়েছে, গ্লাইসেমিক ইন্ডেক্সটা কম রয়েছে, এটা রক্তের গ্লুকোজের মাত্রা খুব দ্রুত বাড়ায় না, ধীরে ধীরে বাড়ায়, ডায়াবেটিক্সের ঝুঁকিটা কমে যাবে। আপনার যারা দীর্ঘদিন ধরে কনস্টিপেশনের সমস্যায় ভুগছে, মানে আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছে, কোষ্ঠকাঠিন্য ইনশাল্লাহ কমে যাবে। এবং পাশাপাশি আপনার হচ্ছে যে দেখা যায় যে যারা পাইলসের সমস্যায় ভুগছেন, মানে অশ্ব রোগের সমস্যায় ভুগছেন, আপনারা কিন্তু লাল চালের যদি ভাত খান, লাল চালের ভাত খেলে কিন্তু আপনার কোষ্ঠকাঠিন্য সমস্যা অনেকাংশে কমে যাবে। যদিও আপনার পাইলসের অনেকগুলো ডিগ্রি রয়েছে, ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি, অর্থাৎ প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি। অর্থাৎ কারো যদি প্রাথমিক পর্যায়ের পাইলস হয়, তারা যদি লাল চালের ভাত খান, সাদা চালের ভাতটা বন্ধ করে সামুদ্রিক মাছটা বন্ধ রাখেন, মাংসটা কম খান, বেগুন বাদ দেন, মরিচের তরকারি, মশলা, সয়াবিন তেল বাদ দিয়ে সরষের তেল খান, আপনি দেখবেন যে কয়েক মাসের মধ্যে ইনশাল্লাহ আপনার পায়েসটা থাকবে না। যারা টয়লেটের করার সময় অনেক বেশি পেইন হয়, ব্যথা হয়, যন্ত্রণা হয়, আপনারা কিন্তু এটা ট্রাই করতে পারেন, লাল চালের ভাত খাবেন এবং টক দই খাবেন। টক দই কিন্তু যারা এই যে স্মৃতিশক্তির কথা বলেছেন, স্মৃতিশক্তি কমে যাচ্ছে, আমি বলবো যে এটা যেমন গাটের হেলথের জন্য ভালো, এখানে প্রোবায়োটিক্স রয়েছে এবং গাটের সাথে কিন্তু ব্রেইনের একটা কানেকশন রয়েছে। এর জন্য টক দই খেলে কিন্তু ব্রেইনটাও আপনার অ্যাক্টিভ থাকবে, আপনার ব্রেইনের মানে পেটের যে আমাদের ইনভায়রনমেন্ট, অর্থাৎ আমাদের গাটের যে হেলথ, এটা কিন্তু চমৎকার থাকবে। সো আমি বলবো যে আপনারা অবশ্যই আপনারা লাল চালের ভাত খাবেন। ঠিক আছে,
মাস্টারবেশনের কথা বলছেন, আমি বারবার বলি যে মাস্টারবেশন করলে একজন মানুষ স্বাভাবিক থাকে না ভাই, সে অমানুষ হয়ে যায়, সে মানুষ থাকে না, সে তার হিতাহিত জ্ঞান থাকে না, সে স্বাভাবিকভাবে চিন্তা করতে পারে না, সে সমাজে কারোর সাথে মিশতে পারবে না, চোখে চোখ রেখে কথা বলতে পারবে না। সে দেখবেন যে হচ্ছে যে বিয়ের পরে সে নিশ্চিত সাপারার হবে, তার পড়ালেখা মনোযোগ থাকবে না, সে মেজাজ খিটখিটে হয়ে যাবে, সে পরিবারের সবার সাথে খারাপ ব্যবহার করবে। মানে এই যে পর্নোগ্রাফি, মাস্টারবেশন, আমি বারবার বলি যে একটা সমাজ ব্যবস্থা ধ্বংসের জন্য এটাই যথেষ্ট। বারবার বলবো যে মাদক, সকল মাদকের মানে হচ্ছে যে রাজা, শ্রেষ্ঠ মাদক হচ্ছে এই পর্নোগ্রাফি, মাস্টারবেশন। এখান থেকে আপনাদেরকে দূরে থাকতে হবে, নাহলে কিন্তু ভাই আপনারা একটা সময় অবশ্যই এত বেশি সাফারার হবেন, আপনারা মানে তখন আসলে কুল কিনারা থাকবে না, এবং এইখান থেকে ফিরে আসা অনেক বেশি কঠিন। এবং ফিরে আসলেও আপনার যে লসটা হয়েছে, আপনার যে ক্ষতিটা হয়েছে, এই ক্ষতিটা পুষিয়ে ওঠা এটা কিন্তু খুবই কঠিন কাজ। সো আমি বলবো যে ভাই দয়া করে 90টা দিন হলেও এই পর্নোগ্রাফি থেকে বিরত থাকেন। পর্নোগ্রাফি থেকে যদি আপনি 90 দিন বিরত থাকেন, এই যে খুব বেশি পরিমাণে ডোপামিন আপনার রিলিজ হয়েছে, এই কারণে আপনার কম ডোপামিন বের হলে, যে কাজগুলোতে কম ডোপামিন বের হলে আপনি আনন্দ পাওয়ার কথা, ওই কম মানে মানে অল্পতে আনন্দ পাওয়ার যে ব্যাপার, অল্প মানে যেমন খেলাধুলায় একটা প্রতিযোগিতা থাকে, খেলাধুলা করলে একটা ভালো লাগা কাজ করে, তখন আপনার ডোপামিনের যে রিসেপ্টর গুলো অকেজো হয়ে যায়। যারা দীর্ঘদিন হস্তমিথুন করেছে, মানে মাস্টারবেশন করেছে এবং পর্নোগ্রাফিতে আসক্ত, তারা কিন্তু তাদের ডোপামিনের যে হচ্ছে যে রিসেপ্টর গুলো অকেজো হয়ে যায়। তার তখন ভালো ভালো কাজে ভালো লাগে না, পড়ালেখা করলে ভালো লাগে না, ফ্রেন্ডদের ভালো ভালো বন্ধুদের সাথে কথা বলে ভালো লাগে না, পরিবারের মানুষদের সাথে গল্প করলে ভালো লাগে না, সে খেলাধুলা করতে পছন্দ করে না, ভালো ভালো ধর্মীয় বই পড়লে ভালো লাগে না, ধর্মীয় অনুশাসনগুলো মেনে চললে তার ভালো লাগে না। কারণ তার ডোপামিনের যে রিসেপ্টর এগুলো অকেজো হয়ে গিয়েছে, তার এত পরিমাণে তার হাই ডোপামিন রিলিজ হয়েছে, বেশি পরিমাণে ডোপামিন রিলিজ হয়েছে। এই জন্য আমরা বলি এখান থেকে যদি মুক্তির উপায় চান, আপনাকে অবশ্যই 90 দিনে, মিনিমাম 90 দিন এখান থেকে বিরত থাকতে হবে, যতই কষ্ট হোক। আর ভুল ক্রমে যদি 1 মাস, 1.5 মাস, 2 মাস আপনি কষ্ট করে এখান থেকে বিরত থেকেছেন, আবার একবার ভুল করে আপনি আবার অশ্লীল ভিডিও দেখেছেন, মাস্টারবেশন করেছেন, আবার আপনার নতুন করে শুরু করতে হবে। এই জন্য ভাই বারবার বলি যে একটু কষ্ট করেন, আল্লাহর কাছে সাহায্য চান, চোখের পানি ফেলেন, নাহলে কিন্তু বিয়ের পরে এত বেশি সাফারার হবেন, কারো কাছে শেয়ারও করতে পারবেন না, সংসার টিকবে না, সমাজের মধ্যে মুখ দেখাতে পারবেন না, আপনার জন্য খুব খারাপ কিছু অপেক্ষা করছে। সো এই বিষয়গুলো আপনার মাথায় রাখবেন। দাঁতের কথা বলছেন, দাঁত, ফাঙ্গাল ইনফেকশন, এগুলো নিয়ে আমরা অনেকবার আলোচনা করেছি। আমরা বলি যে দাঁত হওয়ার আগে আপনাকে সতর্ক হতে হবে। আমরা সবাইকে বলি যে আপনি সুগার, এই যে সুগার জাতীয় খাবারগুলো যে খান, এই যে মিষ্টি জাতীয় খাবার খান, আমরা বলি যে সুগারটা হচ্ছে লার্জেস্ট পয়জন। সুগারটা হচ্ছে লার্জেস্ট পয়জন পৃথিবীতে, এর উপরে কোনো পয়জন নাই। এটা এতটাই বিষাক্ত একটা, আমি বলবো যে এখান থেকে যে এটা খাওয়ার পরে বিষাক্ত কিছু আমাদের শরীরে রিলিজ হয়। সো সুগার জাতীয় খাবারটাকে অ্যাভয়েড করতে হবে। আপনি লাল চালের ভাত খাবেন, এখানেও লাল চালের ইফেক্ট রয়েছে। এবং সুতি কাপড় পরবেন, ঢিলা ঢালা কাপড় পরবেন, সিনথেটিক কাপড় পরা যাবে না, ঘেমে গেলে ঘামটা মুছে ফেলতে হবে। পাশাপাশি হচ্ছে যে আমরা যেটা বলি যে যদি হয়ে যায় আপনারা ওই সময় সাবানটা ব্যবহার করবেন না, সাবান ব্যবহার বাদ দিয়ে আপনারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমরা অ্যান্টিফাঙ্গাল ক্রিম দেই, মুখে খাওয়া অ্যান্টিফাঙ্গাল ওষুধ দেই, এবং সাবান ব্যবহারের বদলে অ্যান্টিফাঙ্গাল সোপ অথবা শ্যাম্পু দেই, এটা দিয়ে গোসল করতে বলি। এবং আমাদের যে ডোজটা দেই, আপনার হচ্ছে ডোজটা যদি কমপ্লিট করতে পারে, তাহলে কিন্তু দেখা যায় সে হচ্ছে যে এই যে দাঁত বা ফাঙ্গাল ইনফেকশন, এখান থেকে সে কিন্তু নিজেকে মুক্ত করতে পারবে। এই জন্য বারবার বলছি যে আপনাদের অযথা এই যে ফার্মেসি থেকে ক্রিম নিয়ে ব্যবহার করেন আপনার দাঁত হলে, তখন কিন্তু দেখা যায় তারা স্টেরয়েড জাতীয় ক্রিম দেয়। স্টেরয়েড এমন একটা জিনিস, স্টেরয়েড জাতীয় ক্রিম দিলে যে কোনো রোগ, যে কোনো স্কিনের সমস্যা প্রথম অবস্থায় সে দেখবেন যে ভালো হয়ে গেছে, কিন্তু যখনই আপনি এটা বন্ধ করবেন স্টেরয়েডটা দেওয়া, আপনার দেখবেন যে এটা এমন একটা সিভিয়ার রূপ ধারণ করবে, হ্যাঁ, তখন কিন্তু দেখবেন যে আপনি হচ্ছে যে এখান থেকে মুক্তির লাভ করাটা খুব দুরূহ হয়ে যাবে। কারণ তখন আপনার হচ্ছে যে ওই দাঁতটা একদম পুরো শরীরে ছড়িয়ে যাবে, ফাঙ্গাল ইনফেকশন মানে পুরো শরীরে ছড়িয়ে যাবে। এবং ফাঙ্গাল ইনফেকশন বোঝার উপায় হচ্ছে চতুর্দিকে রিং এর মতো, মানে বর্ডারের মতো একটা শেপ হবে এবং প্রচুর চুলকাবে, ইচিং হবে। এই অবস্থায় মানে স্টেরয়েড দেওয়াই যাবে না। তো এটা তো আসলে দোকানদাররা বুঝবে না, ফার্মেসিওয়ালারা কি এটা বুঝবে? তারা দোকান দিয়ে বসছে, তারা তো এই জিনিসটা, তাদের তো এই সেন্সটা থাকার কথা না। তাদের তো মেডিকেল মানে মেডিকেল যে হচ্ছে যে আমি কি বলবো হচ্ছে যে মেডিকেলিক্যাল যে নলেজটা, হ্যাঁ, তার তো সেটা থাকবে না। হ্যাঁ, সে কোনো বই পড়ে নেই, সে দেখা যাচ্ছে যে বিভিন্ন ডাক্তারের প্রেসক্রিপশন দেখে দেখে মানে হয়তো বা কোনো একটা রোগে বা কোনো একটা স্কিনের সমস্যা স্টেরয়েড দিয়েছে, যেখানে স্টেরয়েড দেওয়া যায়, সেটা দেখে স্টেরয়েড জাতীয়
হচ্ছে যে ক্রিম বা অয়েন্টমেন্ট আপনাকে দিয়ে দিচ্ছে, মানে সেটা তো ব্লাইন্ডলি দিচ্ছে, কারণ সে দেখা যায় এটা দিলে প্রথমে রোগী একটু সুস্থ হয়, রোগীরাও বলে যাবে ভালোই তো, কিন্তু এরপরে তো সে সাফারার হয়। সো এই জন্য বলছি যে সপ্তাহে কোন দিন লাইভটি সম্প্রচারিত হয়, আসলে আমি ওইভাবে কোনো নির্দিষ্ট দিনে লাইভে আসি না, হঠাৎ করে লাইভে আসি, আসলে সময়ের এত সংকুলান, সময়ের আসলে মনে হচ্ছে এখন সব থেকে দামি জিনিস, মানে মানে এখন আমার কাছে সব থেকে মূল্যবান সময়টা, মানে সময়টা এতটাই মূল্যবান হয়ে গিয়েছে, আর সময় পাচ্ছি না। তারপর আজকে মনে করলাম যে এত বেশি মিডিয়ার মধ্যে আসতেছে হামের বিষয়টা, এবং পেজে এত বেশি নক করেছেন, আপনারা মেসেজ দিয়েছেন যে স্যার হাম নিয়ে কিছু বলেন। অনেকে খুব বেশি কনসার্ন, খুব বেশি দুশ্চিন্তা করছে যে আমার বাচ্চাটার জ্বরে ভুগছে, সর্দি আছে, কাশি আছে, এখন হাম কিনা কিভাবে বুঝবো। তো আমি তো বলেই দিয়েছি প্রথমে যে হাম হলে আপনার জ্বরের সাথে আপনার র্যাশ থাকবে, র্যাশ শরীরের মধ্যে দেখবেন যে র্যাশ হবে। র্যাশটা কিরকম, লাল লাল দানা দানা, এবং আপনার পুরো মুখটার মধ্যে দেখবেন যে সাদা সাদা স্পট হয়েছে, এবং এর সাথে আপনার তিনটা লক্ষণ, যে কোনো তিনটা লক্ষণ একটা লক্ষণ থাকবে। আমি বারবার বলেছি কাশি, সর্দি অথবা চোখ লাল, এগুলো থাকলে হাম হয়েছে। এবং হামের জটিলতাগুলো নিয়ে আলোচনা করেছি, হামের জটিলতা কয়েকটা। আচ্ছা, শুনতে পাচ্ছেন কি আমাকে? একটু সমস্যা হয়েছিল, আমি আন্তরিকভাবে দুঃখিত। আচ্ছা, আমাকে কি শুনতে পাচ্ছেন এখন? একটু লাইভটা মনে হয় ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। আচ্ছা, যে মনে হয় শুনতে পাচ্ছেন। লাইভ নিচ্ছি, রানা শব্দ করো না, লাইভ নিচ্ছি। আচ্ছা আচ্ছা, জিঙ্কো বিলোবা আমরা সেল করি না ভাই। আমি বারবার বলছি যে জিঙ্কো বিলোবা হচ্ছে, এটা হচ্ছে জেনেরিক নেম। আমি আপনাদেরকে জিনিসটা ক্লিয়ার করি, না হলে আপনারা বুঝতে পারবেন না যে জায়গায় আপনার ধোকাটা খান। জিঙ্কো বিলোবা হচ্ছে একটা জেনেরিক নেম, একটা সাপ্লিমেন্ট বা মেডিসিন, যেটাই বলেন, ন্যাচারাল মেডিসিন। এটা ব্রেনের জন্য ভালো, কিন্তু জিঙ্কো বিলোবা নামে তো কোনো ওষুধ হবে না। এটা মার্কেটের ট্রেড নামে নিয়ে আসবে বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানি বিভিন্ন নামে, যেমন স্কয়ার ফার্মাসিউটিক্যাল নিয়ে এসেছে জিলোবা নামে, রেডিয়ান ফার্মাসিউটিক্যাল নিয়ে এসেছে জিনোবা নামে। এগুলো ভালো, দামও কম, 15 টাকা 20 টাকা এরকম দাম হতে পারে। এটা ব্রেনের জন্য ভালো, স্মৃতিশক্তির জন্য ভালো, মেমোরি যাদের কাজ করছে না, অ্যালজাইমার্স ডিজিজে ভুগছে, ডিমেনশিয়া, ভুলে যাওয়ার প্রবণতা, কোনো কিছু মনে থাকে না, আপনারা ফার্মেসি থেকে কিনে নেবেন। অনলাইনে যেটা দিচ্ছে জিঙ্কো বিলোবা নামে, এটা তো ধোকা পেয়েছি। ধরেন আমি একটা ভিডিওতে আলোচনা করেছি যে প্যারাসিটামলের উপকারিতা নিয়ে, আপনার বা প্যারাসিটামল কি কাজে খাওয়া যেতে, ইন্ডিকেশন রয়েছে প্যারাসিটামল। এখন কোন প্রতারক চক্র যদি প্যারাসিটামল নামেই ওষুধ বের করে, এখানে কি করবেন আপনি? প্যারাসিটামল তো মার্কেটে বিভিন্ন নামে আছে, যেমন বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল নিয়ে এসেছে নাপা নামে, এটা আপনারা সবাই জানেন। স্কয়ার ফার্মাসিউটিক্যাল এইচ নামে। এরকম শুনতে পাচ্ছেন? আসলে কানেকশন বারবার ফেল করছে, রিকানেকশন দেখাচ্ছে। আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি জানি না কি কারণে এরকম হচ্ছে। এখন কি আমাকে শুনতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, সম্ভবত আপনারা শুনতে পাচ্ছেন। তো যেটা বলছিলাম, আসলে এখানে ওইভাবে দেখা যাচ্ছে না। তো প্যারাসিটামলের উপকারী নিয়ে একটা ভিডিও দিলাম যে প্যারাসিটামল জ্বরে খাওয়া যায়, মাথা ব্যথায় খাওয়া যায়, শরীর ব্যথায় খাওয়া যায়। এখন প্যারাসিটামল নিয়ে কোনো প্রতারক চক্র ভিডিও, মানে একটা ওষুধ বের করছে মার্কেটে, এবং আমাদের ওই অংশটা সে কেটে সে বিজ্ঞাপন চালাচ্ছে, এবং আপনারা ধুমসে কিনতেছেন। এটা তো ভাই আপনারা একটু যাচাই বাছাই তো করবেন, একটু যাচাই বাছাই করতে হবে না আপনাদেরকে। আমি তো বারবার বলছি যে জিঙ্কো বিলোবা যেটা জেনেরিক নেম, এটা মার্কেটে যেটা ফার্মেসিতে আপনারা পাবেন, জিলোবা বা জিনোবা এই নামে পাবেন, এগুলো আপনারা কিনবেন। কিন্তু জিঙ্কো বিলোবা যেটা তারা সরাসরি বিক্রি করতেছে, এটা তো প্রতারক, ধোকাবাজ তারা, ভুলে এগুলো কিনবেন না। এবং এটা আমাদের এটার সাথে কোনো সংযোগ নাই, দয়া করে প্রতারিত হবেন না ভাই। এই জিনিসটা আমি বারবার বলছি। সো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। আমি বারবার রিকানেক্ট হয়ে যাচ্ছে, আমাকে কথা মনে হয় শুনতে পাচ্ছেন কিনা জানি না। আর এই যে টুথপেস্টের একটা অ্যাড দেখা, টুথ কিওর নাকি অ্যালার্জির ওষুধ, এগুলো সবগুলো ভুয়া প্রতারক চক্র চালায়। এগুলো থেকে আপনারা বিরত থাকবেন, না হলে কিন্তু আপনারা নিজেরাও হচ্ছে যে ধোকার মধ্যে পড়ে যেতে পারেন। সো আজকের লাইভটা মনে হয় এখানে শেষ করতে পারি। আসলে রাতও হয়ে যাচ্ছে, আর মানে যেহেতু কানেকশনের মধ্যে একটু সমস্যা হচ্ছে, আপনাদেরকে মানে শুভরাত্রি জানিয়ে আমি শেষ করতে চাই। আমাদের জন্য দোয়া রাখবেন, হয়তো নেক্সটে আরেকদিন দেখা হবে আপনাদের সাথে। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।